প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এই অর্জন দেশের প্রত্যেক গণতন্ত্রকামী মানুষের। ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে বলেও জানান তিনি। আইন অনুযায়ী হত্যাকারীদের বিচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন সবার লক্ষ্য ছিল এদেশের ভাগ্যের পরিবর্তন। এজন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচার করা হবে। স্বৈরাচার সরকারের মতো এই সরকার বিচারের নামে অবিচার করতে চায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন। জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি সহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। শনিবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অপরাধ মুক্ত ও কুসংস্কারবিহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় লালমনিরহাটে আয়োজন করা হয়েছে আলোকিত লালমনিরহাট কর্মসূচি। বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আলোকিত লালমনিরহাট কর্মসূচির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, কখন শুরু হবে এই কর্মসূচির মূল আনুষ্ঠানিকতা? মন্ত্রী প্রতিমন্ত্রীরা কখন যোগ দেবেন এবং কি কি রয়েছে এই কর্মসূচিতে একটু বিস্তারিত জানাবেন আমাদের। মেহজাবিন, আমি এখন আছি লালমনিরহাটের এমটি ইনস্টিটিউটের যে মাঠ, সেই মাঠে। এই মাঠে আজকে আলোকিত লালমনিরহাট যে কর্মসূচি, সেই কর্মসূচিটির পুনরায় শুরু হতে যাচ্ছে। এটি আসলে নতুন কোনো উদ্যোগ নয়, এটি লালমনিরহাটের যে একটি সামাজিক আন্দোলন, যেখানে মাদক, যৌতুক এবং বাল্যবিবাহ সহ অন্যান্য সামাজিক যেসব অপরাধ কর্মকাণ্ড আছে সেগুলোকে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য একটি সামাজিক আন্দোলন লালমনিরহাটে অনেক আগেই শুরু হয়েছিল, যেটির অন্যতম উদ্যোক্তা বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার মুখ্য আলোচনায় আজকে এই লালমনিরহাটে এই আলোকিত লালমনিরহাটের অনুষ্ঠানটি আজ হতে যাচ্ছে। এখানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও থাকবেন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তো এই উদ্যোগটি লালমনিরহাটের মানুষের কাছে অনেক আগে জনপ্রিয় ছিল এবং এই উদ্যোগের মাধ্যমে লালমনিরহাটে যে সকল সামাজিক সমস্যা আছে,
বলছেন যে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাটে। সেই মাদক নির্মূল থেকে শুরু করে বাল্যবিবাহ এবং যৌতুক এইসব প্রথা যেন লালমনিরহাটের মানুষজন এগুলো থেকে মুক্ত থাকতে পারে, সেই জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই আলোকিত লালমনিরহাট কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছিল অনেক আগে, এবং এটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও পুনরায় আজকে চালু হতে যাচ্ছে। এবং এতে লালমনিরহাটের মানুষের মধ্যে কিন্তু অনেক সাড়া পড়েছে এবং তারা অনেক আগ্রহের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। এই অনুষ্ঠানটি শুরু হবে বেলা 3টায়। তো তার আগেই এখানে এসে কিন্তু মানুষজন জড়ো হয়েছে এবং আগ্রহের সাথে এই আলোকিত বাংলাদেশের যেই আলোকিত লালমনিরহাটের যেই উদ্যোগ, সেখানে সবাই শরিক হয়েছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। আলোকিত লালমনিরহাট কর্মসূচির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান হংকং সাংহাই ব্যাংক বাংলাদেশ HSBCর কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন প্রতিষ্ঠানটির ছাঁটাই হওয়া 257 কর্মী। শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তাদের দাবি, ক্ষতিপূরণ এড়াতে আন্তর্জাতিক ব্যাংকটি প্রতারণায় অংশ নিয়েছে, যা শ্রম আইনের লঙ্ঘন। ছাঁটাইকৃত কর্মীদের অভিযোগ, HSBC বাংলাদেশের CEO মাহবুবুর রহমান নিজের স্বার্থে তাদের ছাঁটাই করেছেন। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তারা। বলেন, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে ব্যাংকটি 2 ধরনের ব্যাখ্যা দিয়েছে। HSBCর জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে 102 জন ভুক্তভোগী মামলা করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। HSBC পুরো ছাঁটাই প্রক্রিয়াটি আইন না মেনে করেছে, তাই এই পুরো ছাঁটাই প্রক্রিয়াটি বাতিল করে কারা এর জন্য দায়ী তার বিচার নিশ্চিত করা হোক। আপনারা বিশ্বজুড়ে যে ওপেন, ডিপেন্ডেবল, কানেক্টেড মূল্যবোধের কথা বলেন, তা বাংলাদেশের কর্মীদের ক্ষেত্রে কোথায়? আপনাদের কান্ট্রি ম্যানেজমেন্ট বাংলাদেশের আইন ও ব্যাংকিং নীতিমালাকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তা কি আপনাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুর পরিপন্থী নয়? বাস্তুহারা দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে মাত্র 60 কোটি টাকার এক প্রকল্পের অর্ধেকই দেওয়া হচ্ছে পরামর্শকদের। শুধু তাই নয়, কঠোর নিষেধাজ্ঞার পরও আছে আমলাদের বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের আবদার। ফলে দিন শেষে গরিবদের ভাগে যাবে মাত্র 13% অর্থ। এমন প্রশ্নবিদ্ধ এক প্রকল্পই তৈরি করেছে সমাজ সেবা অধিদপ্তর, যার মূল্যায়ন সভা হবে 5 জুলাই। বিশ্লেষকরা মনে করেন, গরিবের টাকার এমন অপব্যবহার নৈতিকতার চরম স্খলন। ইমদাদ হোসাইনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে বড় একটা জনগোষ্ঠী। জীবন জীবিকার সন্ধানে আসা ভাসমান এসব মানুষের উন্নয়নে বিশেষ এক প্রকল্প নিতে চায় সমাজসেবা অধিদপ্তর। প্রাথমিকভাবে যা বাস্তবায়ন হবে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলায়, কিন্তু সেখানেও থাবা বসানোর পায়তারা করছেন সরকারি আমলারা। উন্নয়ন সহযোগী জিআইজেড-এর অনুদানে ওই প্রকল্পে 2.5 বছরে উন্নয়ন করা হবে 300 মানুষের জীবনমান, যেখানে ব্যয় ধরা হয়েছে 61 কোটি টাকা। তবে অবাক করা তথ্য হলো, এজন্য কাজ করবেন 550 পরামর্শক, যারা ফি বাবদ নিয়ে নেবেন প্রকল্পের অর্ধেক বা 30 কোটি টাকা। এছাড়া অফিস ভাড়া 3 কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় ব্যয় হবে আরও অন্তত 10 কোটি। এই ধরনের প্রকল্প থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা উচিত। শুধু প্ল্যানিং কমিশন করবে না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এটার দায়িত্ব আছে। এবং এই প্রকল্পের ক্ষেত্রে যে মন্ত্রণালয় পাঠিয়েছে, আমি বলবো যে তাদের এই প্রকল্পটা ভালো করে স্ক্রুটিনি করে দেখা দরকার ছিল, যে আমার এই দেশের প্রকৃত সুবিধাভোগী যারা, তারা কত টাকা পাচ্ছে, কতটুকু বেনিফিট পাচ্ছে, এটা তাদের দেখা দরকার ছিল। পাশাপাশি প্ল্যানিং কমিশনের এখানে একটা গুরু দায়িত্ব আছে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে, কিন্তু তাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে ভ্রমণ প্রশিক্ষণের নামে 3 কোটি টাকার পরিকল্পনা সাজানো হয়েছে ছোট এই প্রকল্প ঘিরে। আছে 1.25 কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ভ্রমণের প্রস্তাবও। আর এসব বাদ দিলে উপকার ভোগীরা পাবেন 8 কোটি 10 লাখ টাকা, যা মোট ব্যয়ের মাত্র 13%। প্রশাসনিক ব্যয় অনেক একটা বড় খাত থাকে, সেখানে গাড়ি কেনা, ইকুইপমেন্ট কেনা, ট্রাভেল, এই জিনিসগুলো থাকে, সেটা যতটা আসলে না করলেই নয় এবং সেতটুকুর মধ্যেই আসলে সীমাবদ্ধ রাখা উচিত। সুবিধাভোগী যারা পরামর্শকের নামে, বিদেশ ভ্রমণের নামে যদি তার হাতেই চলে যায় এবং এইটা যদি আমাদের জনগণ বুঝতে পারে,
তাহলে আমার মনে হয় জনগণ এক বাক্যে বলে দিবে আমার অনুদানের দরকার নাই। এরকম অনুদানের আমার দরকার নাই যেখানে আপনি আমাকে 10 টাকা দিবেন, 10 টাকার কাগজে আপনি আমার সাথে চুক্তি করবেন, অথচ আমি পাবো প্রকৃতপক্ষে 3 টাকা। এসব ব্যয়ের ব্যাপারে ক্ষুব্ধ খোদ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা, যার মূল্যায়ন কমিটির সভা হওয়ার কথা রয়েছে আগামী 5 জুলাই। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো হাব এবং চট্টগ্রামকে লজিস্টিক হাবে পরিণত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর শনিবার প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান। চট্টগ্রামের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনার কথা ভাবছে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম এবং ঢাকার রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের উন্নয়নে চায়না ইকোনমিক জোন এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন আমির খসরু। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতারবাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, যে লজিস্টিক্যাল সম্ভাবনা আছে, সবগুলোকে মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের বিভ্রান্তি দূর করতে বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞান চর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল এবং ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও বিভাজন মোকাবেলায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ প্রয়োজন। আল উম্মা জার্নাল এবং ওয়েবসাইট আন্তর্জাতিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে জানান তথ্যমন্ত্রী। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো না। এই উদ্দেশ্য যেহেতু এই জার্নাল ঘোষণা করেছে, সে কারণেই আমি এখানে উপস্থিত হয়েছি। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যার 9 দিন পেরিয়ে গেলেও উন্মোচিত হয়নি প্রকৃত রহস্য। এলাকায় বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এখনো কিছু জানতে পারেনি পুলিশ। একমাত্র জীবিত সদস্য জুনায়েদ ইসলাম সিফাত দ্রুত খুনের রহস্য উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সহকর্মী আতোয়ার রহমান মনিরের তথ্য, ছবিতে রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে নির্মম হত্যাকাণ্ডে মা ও 3 বোনকে হারিয়ে এখন নিঃসঙ্গ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সিফাত। এখন তার একটাই দাবি, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার। নিরাপত্তার হীনতার কারণে আজকে আমার একটা পরিবার শেষ হয়ে গেল। তো আমি সরকারের কাছে এটাই চাইবো যে এর পিছনে কে আছে বা এটা কিসের জন্য হয়েছে, ওনারা যেন এটা সঠিকভাবে উদ্ধার করে এবং এর সঠিক বিচার করে। মোবাইল ফোনের কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক আলামত সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে পুলিশের বিশেষ তদন্ত দল। আমাদের প্রশাসনের সর্বস্তরের সর্বোচ্চ চেষ্টা চলমান আছে এই হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য। আমিও মাত্র জয়েন করেছি, আমি এখনই থাকবে আসলে এটা কেন ঘটেছে, ঘটনার পিছনের ঘটনা কি, সত্যিকার রহস্য উন্মোচন করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এই ঘটনার রহস্য উন্মোচন না হয় এলাকাবাসী এখন অজানা আতঙ্কে আছেন। এখন পর্যন্ত ঠিক বুঝতে পারছি না যে এই হত্যাকাণ্ডটি কেন সংঘটিত করা হলো, এর পিছনে আর কেউ জড়িত কিনা এবং এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত কিনা। অতি শীঘ্রই এর ভিতরে কে কে জড়িত আছে, কারা জড়িত আছে বা কারাই কাজ করছে, আমরা চাই এটার বিচার হোক। যেহেতু দিনের বেলা এত বড় একটা ঘটনা, এটা আমরাও চাই যেটা যত দ্রুত এটার একটা সমাধান হোক, প্রকৃত খুনি কারা এটা খুঁজে বের করুক। গত 25শে জুন লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত হন অন্তর মজুমদার নামে এক ব্যক্তি। পিন্টু হাজং, ৭১। বিদ্যুৎ সংকটে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার মান খারাপ হচ্ছে। ব্যবসায়ী আরও জানান, প্রচণ্ড গরমে একদিকে চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে গুদামে আলো না থাকায় বেচাকেনাও করা যাচ্ছে না।
এবার কোরবানির পর দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলে ৩০টির বেশি জেলা থেকে লবণযুক্ত চামড়া এই মোকামে বিক্রির জন্য আনা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে গুদামে। বুলবুল আহমেদের রিপোর্ট। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৩৪ জেলার লবণযুক্ত চামড়া বিক্রির জন্য আনা হয়েছে নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মোকামে। কিন্তু অতিরিক্ত গরম আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে পচে নষ্ট হচ্ছে চামড়া। এরই মধ্যে ছাগল এবং ভেড়ার 10,000 পিস চামড়া ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা। চামড়া এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, এই বিদ্যুৎ না থাকার কারণে এগুলো পচে গেছে এবং এগুলো আমরা ফেলে দিছি। চামড়া পচে যাচ্ছে গরমে, বিদ্যুৎ নাই তো, এখানে নাটোরে কোনো বিদ্যুৎ নাই তো। আমাদের ডিসি সাহেব মহোদয় বলেছিলেন পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 1 মাস অন্তপক্ষে চামড়া বাজারে দেওয়ার জন্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা যে জিনিসটা পাচ্ছি না। ব্যবসায়ী আর ট্যানারি প্রতিনিধিরা জানান, গুদামগুলোতে অন্ধকার থাকার কারণে মান চিহ্নিত করে চামড়া কেনা যাচ্ছে না। আর চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি পল্লী বিদ্যুৎ সমিতি। ডিসি সাহেব এবং সবাই মিলে, বিদ্যুতের লোকজন মিলে সবাই বলছিল যে আমাদের 1 মাস কোনো প্রকারে কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। এখন বিদ্যুৎ তো আমাদেরকে এখানে থাকেই না। অন্ধকারে কেউ মাল দেখতে চায় না, আর অন্ধকারে চামড়া যাচাইটা হয়ও না। এখন যে আমাদের পরিস্থিতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আগে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দায়ভার কে বহন করবে? জানি না পল্লী বিদ্যুৎ এরকম কেন করছে, জানার পরও যে চামড়া পচনশীল চামড়া, এদের বহু চামড়া পচে গেছে, যেমন ভেড়ার চামড়া। এদিকে চামড়া মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। যেটা বিদ্যুৎ দিচ্ছে 20 ঘন্টার উপরেই বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের চকবৈদ্যনাথ মোকাম থেকে সংগ্রহের আশা করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বুলবুল আহমেদ, 71 নাটোর। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।